এটা সেই সময়ের কথা যখন আমি আমার বিয়ের মাত্র ২ বছর পর বিধবা হয়ে মায়ের বাড়ি ফিরে এসেছিলাম। তখন আমার বয়স মাত্র ২৪। জীবন এমন একটা ভয়ানক ধাক্কা দিয়েছিল যে আমি আর বুঝতেই পারছিলাম না সামনে কি করব। আমার স্বামী এক সড়ক দুর্ঘটনায় চলে গিয়েছিলেন। তারপর বাড়ির পরিবেশ পুরোপুরি বদলে গেল। মা আর বাবা আমাকে ফিরিয়ে এনেছিলেন যাতে আমি একা না থাকি। আমাদের বাড়িতে আগে থেকেই আমার মামা আর তার নতুন বিয়ে করা মামি থাকতেন। মামা কয়েক বছর আগে বিপত্নিক হয়েছিলেন আর মা তাকে বাড়িতেই রেখেছিলেন। মামার নাম রাহেশ আর নতুন মামির নাম সুধা। সুধা মামি বেশ কম বয়সী ছিলেন। বাড়িতে এসেই প্রথমেই বুঝতে পারলাম পরিবেশ আর আগের মতো নেই। রাতে প্রায়ই মামা আর মামির ঘর থেকে অদ্ভুত সব শব্দ আসত। সেই শব্দ শুনে আমি রাতভর ঘুমাতে পারতাম না। ভাবতাম ভাবতাম মামা আর মামির মধ্যে আসলে কি চলছে। মামার বয়স ৫০-এর কাছাকাছি, কিন্তু তার শক্তি আর তেজ কোনো তরুণ পুরুষের চেয়ে কম মনে হতো না। মামি তখন মাত্র ৩০। তিনি দিনভর ক্লান্ত আর বিষণ্ণ দেখা যেত। অনেকবার আমি তাকে চুপি চুপি কাঁদতেও দেখেছি। কিন্তু যখন জিজ্ঞেস করতাম, তিনি শুধু হেসে এড়িয়ে যেতেন। মা বলেছিলেন মামার প্রথম স্ত্রীর মৃত্যুর পর তিনি খুব একা হয়ে পড়েছিলেন। তাই সুধার সঙ্গে বিয়ে করেছিলেন। সুধা মামি একটা গরিব পরিবার থেকে এসেছিলেন, আর এই সম্পর্ক তিনি বাধ্য হয়েই মেনে নিয়েছিলেন। কিন্তু এখন ধীরে ধীরে তার মুখে কষ্টের ছাপ হয়ে উঠছিল। রাতে যখন ঘুম ভেঙে যেত, প্রায়ই মামার জোরে জোরে কথা আর মামির চেপে রাখা কান্নার শব্দ শুনতাম। মামা বলতেন, আর একটু সহ্য কর। কিন্তু মামি বলতেন, এখন আর পারছি না। মনে মনে আমি খুব অস্থির হয়ে উঠতাম। দিনের বেলা কাজ শেষ হলে মামির পাশে বসে কথা বলার চেষ্টা করতাম, কিন্তু তিনি কিছুই বলতেন না। একদিন আমি মামাকে একা পেয়ে জিজ্ঞেস করলাম, মামা, আপনি মামিকে এত কষ্ট দিচ্ছেন কেন? মামা হেসে বললেন, বেটি, তুমি এখনো ছোট, বুঝবে না। সুধা আমার অভ্যাসে অভ্যস্ত হয়ে যাবে। তার কথা শুনে আমি আরো অবাক হয়ে গেলাম। বাইরে থেকে মামা খুব শান্ত আর পরিবারের প্রতি দায়িত্বশীল মনে হতেন, কিন্তু ভিতরে তার চাহিদা ছিল অনেক বেশি। মাও মাঝে মাঝে বলতেন, রাহেশ, এবার সুধাকে একটু বিশ্রাম দাও। কিন্তু মামা হেসে উড়িয়ে দিতেন। ধীরে ধীরে বাড়ির পরিবেশ টান টান হয়ে উঠল। সুধা মামির ওজন কমে যাচ্ছিল। তিনি প্রায় পেটে হাত দিয়ে বসে থাকতেন। একদিন আমি তাকে রান্নাঘরে কাঁদতে দেখে আর থাকতে পারলাম না। জিজ্ঞেস করলাম, মামি, কি হয়েছে? এত কাঁদছেন কেন? সুধা মামি চোখের জল মুছে বললেন, বেটি, তুমি বুঝবে না। তোমার মামা খুব শক্তিশালী। তিনি প্রতি রাতে আমাকে কষ্ট দেন। আমি বললাম, মামা তো ভালো মানুষ মনে হয়। মামি ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন, বাইরে থেকে সবাই ভালোই লাগে, ভিতরের কথা কেউ জানে না। আমি মাকেও এ বিষয়ে জিজ্ঞেস করলাম। মা বললেন, বেটি, এসব সম্পর্কের কথা। তুমি মাঝখানে চুপ থাকতে পারছিলাম না। রাতগুলো এখন আমার কাছে শাস্তির মতো হয়ে উঠেছিল। প্রতি রাতে সেই শব্দগুলো আমাকে শান্তিতে ঘুমাতে দিত না। ভাবতাম, মামার মধ্যে এত শক্তি কোথা থেকে আসে? বয়স তো অনেক হয়ে গেছে, তবুও তিনি সুধা মামিকে প্রতি রাতে কষ্ট দিয়ে চলেছেন। একদিন সন্ধ্যায় আমি মামাকে কিছু জড়িবুটি খেতে দেখলাম। চুপি চুপি জিজ্ঞেস করলাম, মামা, এ কি খাচ্ছেন? মামা হেসে বললেন, বেটি, এটা আমার চোখের ওষুধ। এতে চোখ শক্তিশালী থাকে। কিন্তু আমার সন্দেহ হলো, হয়তো এটা অন্য কোনো নুস্খা। মাকে জিজ্ঞেস করলে তিনি বললেন, তোমার মামা পুরনো জামানার কিছু নুস্খা জানেন, যেগুলো শক্তি বাড়ায়। ধীরে ধীরে সুধা মামির অবস্থা আরও খারাপ হতে লাগল। তিনি এখন হাঁটা চলায়ও অসুবিধা বোধ করতেন। অনেক সময় খোঁড়াতে খোঁড়াতে চলতেন। আমি জিজ্ঞেস করলে
তিনি চুপ করে যেতেন। মাও উদ্বিগ্ন হয়ে পড়ছিলেন। এক সন্ধ্যায় সুধা মামি আমাকে বললেন, এভাবে চলতে থাকলে আমি আর এখানে থাকতে পারবো না। আমি বললাম, মামি, আপনি মাকে বলুন। কিন্তু মামি বললেন, মা তো তার ভাইকে খুব মানেন, তিনি কিছু বলবেন না। আমি ভাবতে বসলাম, এই এই বাড়িতে আসলে কি হচ্ছে। বাইরে থেকে মামা খুব ভালো মানুষ, তিনি বাবাকেও সাহায্য করেন বাড়ি চালাতে, কিন্তু রাতের পরিবেশ একেবারে আলাদা। আমি স্বামীর স্মৃতিতে কাঁদতাম, আর সঙ্গে মামা মামির সমস্যাও আমাকে অস্থির করে তুলত। এক রাতে ঠিক করলাম, নিজে গিয়ে দেখব ঘরে আসলে কি হয়। চুপি চুপি তাদের ঘরের কাছে গিয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি মারলাম। যা দেখলাম তাতে আমার হুঁশ উড়ে গেল। মামা সুধা মামির সঙ্গে এমন নিষ্ঠুরভাবে ব্যবহার করছিলেন যে মামি কেঁদে ফেলছিলেন। আমি সেখান থেকে পালিয়ে নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। পরের দিন শোকে বলে নিজের বিছানায় শুয়ে কাঁদতে লাগলাম। আপনি মামির সঙ্গে এমন করবেন না। মামা রেগে গিয়ে বললেন, তোমার কি দরকার? এটা আমাদের ব্যক্তিগত বিষয়। মাও আমাকে বকলেন, মাঝখানে পড়ো না। কিন্তু আমি আর চুপ থাকতে পারলাম না। সুধা মামি দিন দিন আরো দুর্বল হয়ে পড়ছিলেন। তিনি এখন ঠিকমতো খাবারও খেতেন না। আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা বললে মামা রাজি হলেন না। তিনি বলতেন, সুধা ঠিক আছে, শুধু বিশ্রাম নিচ্ছে। বাড়ির পরিবেশ এখন পুরোপুরি নাছে, শুধু বিষ্ট হয়ে গেছে। বাবাও চুপ থাকতেন, কারণ মামা বাড়ির অর্থনৈতিক সাহায্য করতেন। আমি ভাবতাম, টাকা কত বড় বিষ যে সম্পর্ককেও নষ্ট করে দেয়। একদিন সুধা মামি আমাকে একা ডেকে বললেন, বেটি, যদি আমার মঙ্গল চাও তাহলে আমাকে এখান থেকে নিয়ে চলো। আমি আর এই জীবন সহ্য করতে পারছি না। তার কথা শুনে আমার চোখে জল এসে গেল। ভাবলাম এবার কিছু একটা করতেই হবে। কিন্তু মামার জেদ আর শক্তির সামনে সবাই অসহায়। সুধা মামির সেই রাতের কথা শুনে মনে খুব অস্থিরতা জন্মাল। ভাবছিলাম, এই বাড়িতে কি হচ্ছে যেখানে একজন নারী নিজের জীবনকে এত ঘৃণা করছেন। পরের দিন মাকে সব খুলে বললাম। মা প্রথমে আমাকে বকলেন, তুমি মাঝখানে পড়ো না। কিন্তু যখন সুধা মামির অবস্থার কথা বললাম, মাও উদ্বিগ্ন হয়ে পড়লেন। সেদিন মামা বাড়িতে ছিলেন না। আমরা তিনজন মহিলা বসে কথা বলছিলাম। সুধা মামি কেঁদে কেঁদে বললেন, দিদি, আমি এই বাড়িতে আর থাকতে পারবো না। আপনার ভাইয়ের শক্তি আমাকে মেরে ফেলবে। তিনি প্রতি রায়ের শক্তি আমাকে মেরে ফেলবে। মা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন, সুধা, আমি বুঝি। মা ঠান্ডা নিঃশ্বাস ফেলে বললেন, সুধা, আমি বুঝি। কিন্তু রাহেশ আমার ভাই, আর বাড়ির অবস্থাও ভালো নয়। তুমি চলে গেলে বাড়ি কিভাবে চলবে? আমি মাকে বললাম, মা, টাকা কি এত জরুরি যে একজন নারীর জীবন নষ্ট হয়ে যাক? মা চুপ হয়ে গেলেন। সেদিন সন্ধ্যায় মামা বাড়ি ফিরে সুধা মামিকে দেখে জিজ্ঞেস করলেন, তোমার শরীর কেমন? সুধা মামি কিছু বললেন না, কিন্তু তার মুখ দেখে মামা বুঝতে পারলেন। রাতে আবার সেই একই ঘরে শুয়েছিলাম, আর দরজার ফাঁক দিয়ে শব্দ আসছিল। মামা বলছিলেন, সুধা, একটু সহ্য কর, তুমি তো আমার স্ত্রী। সুধা মামি কেঁদে বলছিলেন, এখন আর পারছি না রাহেশজি, আমি খুব ক্লান্ত। তাদের কথা শুনে আমার চোখ দিয়ে জল গড়াতে লাগল। ভাবছিলাম, স্বামী চলে যাওয়ার পরও আমার জীবন এত কঠিন কেন হচ্ছে? পরের কয়েকদিন বাড়িতে টানটান অবস্থা আরো বেড়ে গেল। সুধা মামি এখন ঘরের বাইরেও কম বেরোন। তিনি প্রায়ই পেটে হাত দিয়ে বসে থাকতেন আর চুপচাপ কাঁদতেন। আমি তাকে খাবার খাওয়ানোর চেষ্টা করতাম, কিন্তু তিনি মুখ খুলতেন না। একদিন আমি মামাকে একা পেয়ে বললাম, মামা, আপনি মামির সঙ্গে এমন করবেন না, তিনি খুব কষ্ট পাচ্ছেন। মামা রেগে বললেন, প্রিয়া, তোমার কি মনে হয় তুমি সব বুঝে গেছ? সুধা আমার স্ত্রী, আর আমি যা চাইব তাই নেব। তার কথা শুনে আমি ভয় পেয়ে গেলাম।
মামার চোখে এমন একটা ঝলক দেখলাম যা আগে কখনো দেখিনি। মাও এখন এই বিষয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছিলেন। তিনি মামাকে কয়েকবার বলেছেন, কিন্তু মামা প্রতিবারই বলতেন এটা আমাদের ব্যক্তিগত বিষয়। বাবা চুপচাপ সব দেখতেন, কারণ মামা বাড়ির অর্থনৈতিক ভার সামলাতেন। তাই কেউ তার কথা কাটতেন না। তার কথা কাটতেন না। আমি ভাবতাম টাকা কত বিপজ্জনক হতে পারে। সুধা মামির অবস্থা এখন আরো খারাপ। তিনি হাঁটতে গেলেও ব্যথা অনুভব করতেন। এক রাতে তার এমন খারাপ লাগল যে তিনি অজ্ঞান হয়ে গেলেন। আমরা সবাই ঘাবড়ে গেলাম। মামা তাকে হাসপাতালে নিয়ে যেতে রাজি হলেন না, কিন্তু মা জিদ করলেন। আমরা তাকে হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তার পরীক্ষা করে বললেন সুধা মামির অতিরিক্ত ক্লান্তি হয়েছে আর শরীর দুর্বল হয়ে পড়েছে। তাকে পুরোপুরি বিশ্রাম দিতে হবে। হাসপাতাল থেকে বাড়ি ফিরে সুধা মামি সিদ্ধান্ত নিয়ে নিলেন তিনি আর এই বাড়িতে থাকবেন না। তিনি মাকে বললেন, দিদি, আমাকে ক্ষমা করবেন, কিন্তু আমি আর এখানে থাকতে পারবো না। মামা খুব বিরোধিতা করলেন, কিন্তু এবার মাও সুধার পাশে দাঁড়ালেন। তিনি মামাকে বললেন, রাহেশ, এবার সুধাকে ছেড়ে দাও। তোমার জন্য বাড়ি নষ্ট হয়ে যাচ্ছে। মামা রেগে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। সে রাতে বাড়িতে গভীর নীরবতা নেমে এলো। আমি সুধা মামির পাশে বসেছিলাম। তিনি আমাকে তার পুরো গল্প শোনালেন। বিয়ের পর প্রথম কয়েক মাস ঠিক ছিল, তারপর মামার চাহিদা বাড়তে থাকল। তিনি প্রতি রাতে তাকে কষ্ট দিতেন, আর সকালে উঠে আবার স্বাভাবিক আচরণ করতেন। সুধা মামি বললেন, বেটি, তুমি তরুণী, এমন জীবন বেছে নিও না যেখানে নারীর সম্মান আর স্বাস্থ্য দুটোই বিপদে পড়ে। তার কথা শুনে আমার মনে স্বামীর স্মৃতি জেগে উঠল। আমি কেঁদে ফেললাম। পরের দিন সুধা মামি তার মায়ের বাড়ি চলে গেলেন। মামা খুব রেগেছিলেন, কিন্তু মা তাকে বুঝিয়ে বললেন, এবার নতুন করে শুরু করো। মামা কয়েকদিন চুপচাপ কাটালেন, কিন্তু তারপর তার পুরনো অভ্যাস ফিরে এলো। তিনি এখন বাইরে গিয়ে অন্য নারীর সঙ্গে কথা বলতে শুরু করলেন। বাড়ির পরিবেশ আবার টানটান হয়ে উঠল। আ উম আমি মাকে বললাম, মা, এবার মামাকে একা ছেড়ে দাও। কিন্তু মা বললেন, তিনি আমার ভাই। আমি তাকে একা রাখতে পারি না। ধীরে ধীরে সময় বয়ে গেল। সুধা মামি তালাক নিয়ে নিজেদের জীবন সামলে নিলেন। মামা এখন একা হয়ে পড়লেন। তার অবস্থাও খারাপ হতে লাগল। তিনি প্রায়ই একা বসে ভাবতেন। একদিন তিনি মাকে বললেন, এবার আর কোনো বিয়ে করব না, আমি একাই থাকব। মায়ের মনে একটু স্বস্তি এলো। আমিও নিজের জীবন এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। চাকরি শুরু করলাম আর বাড়ির দায়িত্ব কাঁধে তুলে নিলাম। সেই ঘটনার পর অনেক দিন কেটে গেছে। সুধা মামি এখন শান্তিতে আছেন। মামা একা থাকেন, আর তার সেই অভ্যাসের পরিণতি তিনি নিজেই বহন করছেন। আমি বুঝতে পেরেছি, টাকার লোভে বা সম্পর্কের নামে কারও স্বাস্থ্য আর সম্মান নষ্ট করা যায় না। একজন নারীর শরীর আর মন যদি প্রতিদিন ভেঙে যায়, তাহলে সেই সম্পর্কের কোনো মূল্যই থাকে না। সময় মতো সাহস করে কথা বললে হয়তো অনেক কিছু বদলে যেত। আজ আমি নিজের পায়ে দাঁড়িয়েছি, আর সেটাই আমার সবচেয়ে বড় শক্তি। হ্যালো বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আর এর থেকেও মজার ভিডিও দেখতে আমার চ্যানেলে আপলোড করা সর্বশেষ ভিডিওটি অবশ্যই দেখুন। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে।